ততই পৃথিবী যেন অন্যরকম হয়ে ওঠে। দিনের আলোয় যেসব জিনিসকে আমরা সহজে অস্বীকার করতে পারি, আর রাতের অন্ধকারে সেগুলোই ধীরে ধীরে বাস্তব হয়ে ওঠে। রাহাত, যে কিনা এসব বিশ্বাস করত, তার কাছে ভূত, অশরীরী, কালো জাদু এসব ছিল গল্পের বিষয়। কিন্তু মানুষ তখনই বদলায় যখন তার জীবনে এমন কিছু ঘটে যায় যা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। তেমনই ছিল মেহজামিন। ইনি কে? ইনি রাহাতের স্ত্রী, তার জীবনের সবচেয়ে প্রিয় একজন মানুষ। ছোট্ট একটা শহরে তাদের সংসার ছিল খুবই সাধারণ, কিন্তু সেই সাধারণের মধ্যেই ছিল অসাধারণ সুখ। প্রতিদিন সকালে মেহজামিন তাকে ডাকত, এই ওঠো, দেরি হয়ে যাবে। আর রাহাত আদৌ ঘুমে হাসত। সন্ধ্যায় দুজন একসাথে ছাদে বসে আকাশ দেখত। জীবনে বড় কিছু না থাকলেও তারা একে অপরকে পেয়েছিল, এটাই ছিল সবচেয়ে বড় পাওয়া। কিন্তু সব গল্পের মতোই তাদের গল্পও একটা রাত ছিল, যে রাতটা সবকিছু বদলে দেয়। সেই রাতে কোনো ঝড় ছিল না, কোনো অদ্ভুত কিছুও ছিল না, সবকিছু ছিল একদম স্বাভাবিক। কিন্তু হঠাৎ করেই মেহজামিন অসুস্থ হয়ে পড়ে। প্রথমে মাথা ঘোরা, তারপর শ্বাসকষ্ট। রাহাত কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি খারাপ হয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই মেহজামিন মারা যায়। ডাক্তাররা বলেছিল ওকে আর বাঁচানো সম্ভব ছিল না। এই কথাটা রাহাত শুনেছিল, কিন্তু সে মেনে নিতে পারেননি। দাফনের দিন সবাই যখন কাঁদছিল, রাহাত শুধু তাকিয়েছিল। তার চোখে কোনো পানি ছিল না। এটা একটা ভুল, আমি হয়তো দুঃস্বপ্ন দেখছি এটা একটা দুঃস্বপ্ন, এটা সত্যি হতে পারে। তারপর দিন কেটে যায়, কিন্তু তার জন্য সময় থেমে থাকে না। রাতে সে ঘুমাতে পারে না, বিছানার এক পাশ ফাঁকা পড়ে থাকে। মাঝে মাঝে সে মনে করে যেন মেহজামিন এখনো শুয়ে আছে তার পাশে। সে কথা বলে, কিন্তু কোনো উত্তর আসে না। একদিন গভীর রাতে সে হঠাৎ সিদ্ধান্ত নেয় এভাবে আর চলবে না। সে মেহজামিনকে যে করেই হোক ফিরিয়ে আনবে, যেভাবেই হোক না কেন। এই চিন্তাটা তার মাথায় ঢোকার পর সে আর স্বাভাবিক থাকেনি। সে ইন্টারনেটে খুঁজতে শুরু করে পুরনো বই, আর মানুষের কাছে জানতে চায় মৃত মানুষকে কি ফেরানো যায়। প্রথমে সবাই হাসে, কেউ বলে পাগলামি, কেউ বলে হারাম জিনিস। কিন্তু একদিন এক অচেনা লোক তার সামনে এসে দাঁড়ায়। লোকটার বয়স বোঝা যায় না, চোখ দুটো অদ্ভুত, যেন অনেক কিছু জানে। সে রাহাতকে বলে, তুমি যদি সত্যি চাও তাহলে তাকে ফিরিয়ে আনা সম্ভব। রাহাত থেমে যায়, কিভাবে? তখন রাহাত বলে ওঠে। লোকটা একটু হেসে বলে, সবাই পারে না, কিন্তু তুমি পারবে, কারণ তুমি ওকে খুব ভালোবাসো। তারপর সে একটা পুরনো কালো কাপড়ে মোড়া বই দেয় রাহাতকে। এটার ভেতরে যা আছে ঠিকভাবে করলে সে ফিরে আসবে, ওই লোকটি বলে। কিন্তু মনে রেখো, যা মৃত তার জোর করে ফিরিয়ে আনলে সেটা আগের মতো থাকে না। রাহাত তখন এসব কথা শুনতে চায়নি। তার মাথায় তখন শুধু একটাই কথা, মেহজামিনকে ফিরিয়ে আনা। সেই রাত থেকেই সব শুরু। বইয়ের ভেতরে লেখা ছিল এক অদ্ভুত আচার, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট উপকরণ, নির্দিষ্ট মন্ত্র, সবকিছু নিখুঁতভাবে করতে হবে। রাহাত সবকিছু জোগাড় করলো। রাত তখন 3টা। সময়টা যখন পৃথিবী আর অজানা জগতের মাঝে দূরত্ব সবচেয়ে কম বলে বলা হয়। ঘরের দরজা জানলা বন্ধ, চারপাশে কালো মোমবাতি।
মাঝখানে মেহজাবিনের দেহ। রাহাতের হাত কাঁপছিল, কিন্তু সে থামেনি। সে মন্ত্র পড়া শুরু করে। প্রথমে কিছুই হয় না, কিন্তু কয়েক মিনিট পর হঠাৎ বাতাস ভারী হয়ে যায়। ঘরের তাপমাত্রা কমে যায়। মোমবাতির আগুন একসাথে দুলতে থাকে। দরজাটা ধীরে ধীরে খুলে আবার নিজে থেকে ঝট করে বন্ধ হয়ে যায়। রাহাত থমকে যায়। আবার সে থামতেও চায়, কিন্তু সে পারে না। মন্ত্র যেন তাকে জোর করে পড়াচ্ছে। হঠাৎ মেহজাবিনের আঙুল নড়ে ওঠে। রাহাতের শ্বাস বন্ধ হয়ে আসে। তারপর ধীরে ধীরে পুরো শরীর নড়ে। সে উঠে বসল। তারপর ধীরে ধীরে পুরো শরীর নড়ে। সে উঠে বসে। রাহাত কাঁদতে কাঁদতে বলে, তুমি ফিরে এসেছো? আমি জানতাম। কিন্তু মেহজামিন কিছু বলে না। কয়েক সেকেন্ড পর সে মাথা ঘুরিয়ে রাহাতের দিকে তাকায়। রাহাতের দিকে তাকায়। তার চোখ পুরো কালো। চোখে কোনো সাদা অংশ নেই। ঠোঁট নড়ে এবং মেহজাবিন বলে, তুমি আমাকে ডেকেছো? কণ্ঠটা ছিল ঠান্ডা ফাঁপা, যেন অনেক দূর থেকে আসছে। রাহাতের বুক ধপ করে ওঠে, কিন্তু সে নিজেকে বোঝায় সব ঠিক হয়ে যায়। সে ভুল করেছিল। পরের দিন থেকে সব বদলে যায়। মেহজাবিন আগের মতো আচরণ করে না। সে খুব কম কথা বলে। দিনের বেলায় প্রায় চুপচাপ থাকে, কিন্তু রাতে সে অন্যরকম হয়ে যায়। রাতে সে একা একা ঘুরে বেড়ায়। কখনো দেয়ালের দিকে তাকিয়ে হাসে, কখনো ফিস ফিস করে কারোর সাথে কথা বলে যেখানে কেউ নেই। রাহাত প্রথমে ভয় পায়, কিন্তু নিজেকে বোঝায় এটা সময়ের ব্যাপার। কিন্তু এক রাতে সে ঘুম থেকে উঠে দেখে মেহজাবিন তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার মুখে রক্ত। সে ধীরে ধীরে বলে, আমি একা আসিনি। তখন রাহাতের গলা শুকিয়ে যায়। কি বলছো? সে হাসে, একটা বিকৃত অস্বাভাবিক হাসি। তুমি দরজা খুলেছ, এখন আমরা সবাই আসবো। হঠাৎ ঘরের চারপাশে ছায়া নড়তে থাকে। দেয়ালের উপর দিয়ে অদ্ভুত আকারে ঘুরে বেড়ায় বিভিন্ন আত্মা। রাহাত তখন বুঝতে পারে সে যা এনেছে সেটা তার স্ত্রী না। সে বইটা নিয়ে আসে এবং তাদেরকে শেষ করতে চায়। সে বইটা আগুনে ফেলে দেয়, কিন্তু আগুন বইটাকে পুড়ায় না, বরং আগুন নিভে যায়। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ে। সে ঘুরে দাঁড়ায় এবং দেখে মেহজাবিন তার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখ বিকৃত, চোখ জ্বলছে। এখন আর ফিরিয়ে দেওয়া যাবে না। তারপর মেহজাবিন বলল, এখন আর ফিরিয়ে দেওয়া যাবে না। তারপর হঠাৎ সব আলো নিভে যায়। চিৎকার। রাহাত চিৎকার করলো। তারপর সব দরজা বন্ধ। তারপর নিস্তব্ধতা। পরদিন সকালে পুলিশ দরজা ভেঙে ঢোকে। ঘরের ভেতরে রাহাতের লাশ পড়ে আছে। চোখ খোলা, মুখে ভয় জমে আছে, কিন্তু মেহজামিন সে নেই। শুধু দেয়ালে রক্ত দিয়ে লেখা, আমি আবার আসব। আর সেই বাড়িটা আজও ফাঁকা পড়ে আছে। কেউ সেখানে থাকে না, কারণ রাতে মাঝে মাঝে এখনো শোনা যায় একটা কণ্ঠ ধীরে ধীরে ফিস ফিস করে বলে, তুমি আমাকে ডেকেছিলে, তুমি আমাকে ডেকেছিলে। তো এই ঘটনাটা এখানেই শেষ করছি। আর ঘটনাটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর পাশের বেল আইকনটি একবারে অন করে রাখবে, কারণ
সবার প্রথমে ঘটনাটা যেন তুমি পেয়ে যাও। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার হরর স্টোরি। তো আজকের ঘটনাটা খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে এবং আমরা দেরি না করে ঘটনাটার দিকে এগোতে থাকি। বাইরে তখন প্রবল ঝড় বৃষ্টি, কালচে মেঘে ঢাকা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় রোহিতের গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। তখন ঘড়ির কাঁটায় রাত 12:15। চারপাশ নিরেট অন্ধকারে ডুবে আছে। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রোহিত দেখল নেটওয়ার্কের একটা দাগও অবশিষ্ট নেই। দীর্ঘ পাহাড়ি এই নির্জন রাস্তায় সে সম্পূর্ণ একা। ঘন কুয়াশার চাদর ফুঁড়ে পাইন বনের ভেতর থেকে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বয়ে আসছিল, যা রোহিতের মনে এক অজানা ভয় জাগিয়ে তোলে। কোনো উপায় না দেখে সে গাড়ি থেকে নেমে তার ফোনের আলো জ্বেলে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর বনের গভীরে একটা বিশাল জীর্ণ প্রাচীন আমলের দোতলা বাড়ি তার নজরে এলো। সদর দরজার ওপর একটা জংধরা লোহার সাইনবোর্ড ঝুলছিল, যাতে ক্ষয়ে যাওয়া অক্ষরে লেখা হোটেল অরণ্যবিলাস। বাড়িটি তৈরি হয়েছিল বহু বছর আগে, দেখেই বোঝা যাচ্ছে যেন কয়েক শতাব্দী ধরেই এই পাহাড়ের বুকে একাকী দাঁড়িয়ে আছে এই বাড়িটি। দরজার কাঠের গায়ে নোনা ধরেছে, আর চারপাশের লতাগুলো বাড়িটিকে এমনভাবে জড়িয়ে ধরেছে যেন তারা এটিকেই বাইরের জগৎ থেকে লুকিয়ে রাখতে চায়। রোহিত কাঠের ভারী সদর দরজা 3বার করাঘাত করল। অদ্ভুত এক ধাতব প্রতিধ্বনি ভেতর থেকে ভেসে এলো, যেন বিশাল কোনো ফাঁকা হলরুমের শব্দটা ধাক্কা খাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই দরজাটা কোনো শব্দ ছাড়াই ধীরে ধীরে খুলে গেল। ভেতরে টিমটিমে একটা হেরিকেনের আলো জ্বলছিল, যা চারপাশের অন্ধকারকে পুরোপুরি তাড়াতে পারছিল না, বরং এক রহস্যময় ছায়ার খেলা তৈরি করছিল। কাউন্টারের ওপাশে বসেছিলেন এক বৃদ্ধ ম্যানেজার। লোকটার চামড়া কুঁচকানো, চোখ দুটো অস্বাভাবিক রকমের স্থির এবং চোখের মণি দুটো কুচকুচে কালো। তার পরনে ছিল ব্রিটিশ আমলের মখমলের একটি কোট, যা বিবর্ণ হয়ে গেছে। রোহিত একটা রুম চাইলেন, তারপর বৃদ্ধ কোনো কথা না বলে পালকের কলম দিয়ে একটি পুরনো চামড়ায় বাঁধানো খাতায় রোহিতের নাম লিখলেন। খাতার পাতাগুলো এত পুরনো ছিল যে পাতা উল্টানোর সময় শুকনো পাতার মতো মর্মর শব্দ হচ্ছিল। নাম লেখা শেষ হলে বৃদ্ধ ড্রয়ার থেকে একটা মরচে পড়া চাবি বের করে রোহিতের দিকে এগিয়ে দিল। চাবিটির গায়ে খোদাই করে লেখা ছিল 303, মানে ওটা রুম নাম্বার 303-এর চাবি। চাবিটা দেওয়ার সময় বৃদ্ধার হাতটা কাঁপছিল। তিনি রোহিতের চোখের দিকে তাকিয়ে খুব নিচু ফিসফিস গম্ভীর গলায় বললেন, এই রুমে রাতে যাই ঘটুক না কেন, ভুলেও কখনো পেছনের দিকে তাকাবেন, আর ঘরের এই বড় আয়নাটার সামনে একদমই যাবেন না, যদি নিজের মঙ্গল চান। ক্লান্ত রোহিত ভাবল, একাকী পাহাড়ি বৃদ্ধ হয়তো নিঃসঙ্গতার কারণে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছেন। সেই কথাগুলোকে রোহিত বুড়ো আঙুল দেখিয়ে চাবি নিয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সিঁড়িগুলো প্রতি পদক্ষেপে একটা অদ্ভুত ক্যাঁচক্যাঁচে শব্দ করছিল, যেন তারা কোনো অনাহুত অতিথিকে স্বাগতম জানাচ্ছে। 303 নাম্বার রুমের দরজাটা খুলতেই একটা স্যাঁতসেঁতে বহু পুরনো গন্ধ ঘরের ভেতর থেকে রোহিতের নাকে এসে ধাক্কা দিল। ঘরটি ছিল বিশাল। আসবাবপত্রগুলো দেখলেই বোঝা যায় যে সেগুলো রাজকীয় আমলের। ঘরের ঠিক মাঝখানে একটা বিশাল কাঠের খাট পাতা, যার নকশাগুলো ছিল বেশ জটিল এবং অদ্ভুত। আর খাটের ঠিক বিপরীত দিকের দেয়ালে ঝুলছিল এক বিশাল আদিম আমলের আয়না। আয়নাটার ফ্রেমে কালো কাঠের কারুকাজ ছিল, আর তার কাঁচ এত পুরানো যে তার উপর একটা কুয়াশার মতো ধূসর আস্তরণ পড়ে আছে। সেই
আস্তরণের কারণে আয়নার ভেতরের জগৎটাকে কেমন যেন ঝাপসা এবং পরাবাস্তব মনে হচ্ছিল। রোহিত দীর্ঘ জার্নির ক্লান্তির পর কিছুই ভাবল না। সে গায়ের জ্যাকেটটা খুলে লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। ঘরের বাইরে তখন ঝড়ের বেগ বাড়ছে। জানালার কাঁচগুলো বাতাসের ধাক্কায় অনবরত কাঁপছে। বনের গাছগুলোর পাতার খসখস শব্দ ঘরের ভেতরে এক অদ্ভুত আবহ তৈরি করছিল। কিছুক্ষণের মধ্যেই রোহিত গভীর ঘুমে তলিয়ে গেল। ঠিক রাত 3টে। ঘরের কোণে রাখা পুরনো দেয়াল ঘড়িটা আচমকা ঢং ঢং করে বেজে উঠল। সেই কর্কশ আর ভারী আওয়াজে রোহিতের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙা মাত্রই সে এক তীব্র অস্বস্তি অনুভব করল। ঘরের সিলিং ফ্যানটি পুরোপুরি বন্ধ, কোনো জানালাও খোলা নেই, কিন্তু ঘরের ভেতরের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেছে। মানে এতটা ঠান্ডা। রোহিতের মুখ থেকে শীতের সকালের মতো স্পষ্ট ধোঁয়া বের হচ্ছিল। সে বিছানায় উঠে বসার চেষ্টা করতেই শুনতে পেল খাটের ঠিক নিচে কেউ একজন খুব ভারী এবং জোরে জোরে শ্বাস নিচ্ছে। শ্বাস নেওয়ার শব্দটা এতটাই স্পষ্ট যেন মনে হচ্ছিল কোনো সত্তা খাটের নিচে লুকিয়ে ওত পেতে বসে আছে। ভয়ে রোহিতের পুরো শরীর অবশ হয়ে গেল, গায়ের লোম খাড়া হয়ে গেল। সে কোনো মতে সাহস সঞ্চয় করে বিছানা থেকে বাথরুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক সেই মুহূর্তে ঘরের জানালার কাঁচে বাইরে থেকে কেউ একজন যেন অনবরত নিজের নখ দিয়ে কাঁচগুলোকে আঁচড়াতে শুরু করলো। খসখস খসখস শব্দ হতে লাগলো। শব্দের তীব্রতা প্রতি সেকেন্ডে বাড়ছিল, যেন কাঁচটা এখনই ভেঙে চুরমার হয়ে যাবে। ভয়ের চরম সীমায় পৌঁছে রোহিত ম্যানেজারের সেই শেষ সতর্কবাণীর কথা ভুলে গেল। সে অবচেতনভাবেই ঘরের দেওয়ালের সেই বিশাল আয়নাটার দিকে তাকিয়ে ফেলল, এবং তাকানো মাত্রই আতঙ্কে তার কণ্ঠরোধ হয়ে গেল। আয়নায় রোহিতের নিজের কোনো প্রতিবিম্ব ছিল না। ঘরটি সম্পূর্ণ ফাঁকা দেখাচ্ছিল, কিন্তু আয়নার ভেতরে ঠিক রোহিতের পেছনের অংশে দাঁড়িয়ে ছিল এক দীর্ঘ কুচকুচে কালো ছায়া মূর্তি। সেই মূর্তির কোনো স্পষ্ট মুখ ছিল না, কিন্তু তার চোখ দুটো জ্বলছিল তীব্র নীল রঙের মতো অপার্থিব আলোয়। রোহিত ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। তখন আয়নার ভেতরের সেই ছায়ামূর্তি অবিকল রোহিতের নিজের কণ্ঠস্বরে খিলখিল করে হেসে উঠল। সেই বিকৃত প্রতিধ্বনি ঘরের চার দেয়াল কাঁপিয়ে বলতে লাগলো, আমাকে বারণ করা হয়েছিল না রোহিত? এই রুমে কেউ একা ঘুমাতে পারে না। এখন তুমিও আমাদের এই অন্তহীন অন্ধকারের অংশ। রোহিত আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে প্রাণ ভয়ে রুমের দরজা খুলে করিডোর দিয়ে অন্ধের মতো দৌড়াতে শুরু করলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যতই সামনের দিকে দৌড়াচ্ছিল করিডোর যেন সাপের মতো লম্বা হয়ে যাচ্ছিল। করিডোরের দুপাশের প্রতিটা দরজার নাম্বার প্লেট লেখা 303। রোহিত যখন সিঁড়ি দিয়ে নিচে নামার জন্য পাগলের মতো ছুটে গেল, তখন সিঁড়ির শেষ ধাপে পা রাখা মাত্রই সে নিজেকে আবার সেই 303 নাম্বার রুমের দরজার সামনে নিজেকে আবার দেখতে পেল। চারপাশের দেয়ালগুলো থেকে তখন শত শত মানুষের ফিসফিসানি এবং কান্নার সুর ভেসে আসছিল। ঘরের ভেতরের সেই বিশাল আয়নাটা থেকে তীব্র এক অদ্ভুত আকর্ষণীয় শক্তি রোহিতকে ভেতরের দিকে টানতে লাগলো। রোহিত দরজা ধরে বাঁচার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু সেই অপার্থিব শক্তির সামনে তার মানবীয় শক্তি পরাস্ত হলো। এক তীব্র ঘর্ণাবতের মতো বাতাস তাকে টেনে হিঁচড়ে আয়নাটার ভেতরে নিয়ে গেল। একটা মৃদু কাঁচ কাঁপার শব্দ পুরো হোটেলটি কেঁপে উঠল। আর তারপর সবকিছুই আবার নিথর নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে স্থানীয় পাহাড়ি পুলিশ দল যখন এক পথচারীর খবরের ভিত্তিতে সেই এলাকায় পৌঁছালো, তখন তারা এক অদ্ভুত দৃশ্য দেখল, যেখানে কোনো আস্ত হোটেল ছিল না, ছিল কেবল এক
যুগ পুরনো আগুনে ধ্বংস হয়ে যাওয়া একটি পরিত্যক্ত কঙ্কালসার প্রাচীন ভবন। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানালো হোটেল অরণ্যবিলাস নামে এই ভবনটি আসলে অনেক বছর আগেই এক রহস্যময় বজ্রপাতে ধ্বংস হয়েছিল। তারপর থেকেই সেখানে কখনো কোনো মানুষ কোনোদিন পা রাখেনি। পুলিশের সাব ইন্সপেক্টর যখন সে ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি চালাচ্ছিলেন, তখন অক্ষত অবস্থায় মাটিতে পড়ে থাকা কেবল একটা জিনিস তিনি খুঁজে পেলেন, একটি বিশাল প্রাচীন আয়না। চারপাশের সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও আয়নাটির গায়ে একটা আঁচও লাগেনি, তার উপর কোনো ধুলোবালি ছিল না, সেটি ছিল একদমই আয়নার মতোই স্বচ্ছ। ইন্সপেক্টর যখনই কৌতূহলবশত আয়নাটার দিকে তাকালেন, তার হাতের ফাইলগুলো মাটিতে পড়ে গেল। তিনি দেখলেন আয়নার ভেতরে সমান্তরাল আবছা জগতের রোহিত বন্দী হয়ে আছে। সে আয়নার ওপার থেকে কাছে দুই হাত দিয়ে উন্মাদের মতো আঘাত করছে, বাঁচার জন্য চিৎকার করছে, কিন্তু ওপার থেকে কোনো শব্দ এপারে আসছিল না। আর আয়নার ঠিক নিচের অংশে পুরানো কয়লার দাগ দিয়ে সদ্য লেখা একটি বাক্য জ্বলজ্বল করছিল, পরবর্তী অতিথির জন্য 303 নাম্বার রুমটি আবারও প্রস্তুত। তো এটি ছিল আমাদের ভয়ঙ্কর এক ঘটনা। তো ঘটনাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে আর কমেন্টে জানাবে তোমাদের মতামত।